এটা 100% আমাদের কারো পক্ষে বলা সম্ভব না, তবে হ্যাঁ 7 বা 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প হওয়ার জন্য যেগুলো ফল্ট বা যেটা থাকে ফল্ট বা ভূমিকম্প সময় আছে, এরকম মাত্রার ফল্ট আমাদের দেশে আছে যে 7 থেকে 8-এর যখন এটার মাত্রাটা চেঞ্জ হবে 30+ টাইমস, 32 টাইমসের মতো তার এনার্জি ইনক্রিজ করে দেশের মধ্যাঞ্চলে একটা ফল্ট বলা হয়, সেটা হচ্ছে মধুপুর ফল্ট বলা হয়। অনেক মানুষ শুনছেন মধুপুর ফল্ট। মধুপুর ফল্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা এটা একটু বড় ফল্ট। যদি আমি টোটাল লাইন হিসাবে চিন্তা করি এটা 150 কিলোমিটারের মতো লম্বা, কিন্তু যেটা গুড থিং মধুপুর ফল্টে আপনারা অনেকে জানবেন যে মধুপুর ফল্ট একটা কন্টিনিউয়াস ফল্ট, এটা কিন্তু সেগমেন্ট। আমাদের দেশের 7 বা 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প সম্ভাবনা সত্যি আছে, বিশেষ করে দেশের উত্তর দিকে এবং পূর্ব দিকে। হাইটি একটা ছোট্ট দেশ, চিলি আরেকটা দেশ, দুইটা দেশ। 2010-এর ঘটনা, এক দেশে 7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে হাইটি, আর চিলিতে হচ্ছে 8.5 মাত্রার ভূমিকম্প। চিলিতে লোকজন মারা গেছে মাত্র 700, হাইটিতে মারা গেছে 2 লক্ষ থেকে 3 লক্ষ। সো আমরা যদি সচেতন হই, আমরা যদি জানি যে ভূমিকম্প হওয়ার আগে আমার কি করণীয়, হইলে কি করণীয়, হওয়ার পরে কি করণীয়, সেটা জানা, সেটা হইলে আমার মনে হয় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে যাবে। বাংলাদেশ বেসিক্যালি আমরা একটা ইন্ডিয়ান একটা পার্ট, যে প্লেটটা কন্টিনিউয়াসলি নর্থ ইস্টের দিকে মুভ করতেছে, এবং অন্য দুইটা প্লেট আমাদের নর্থের দিকে আছে ইউরেশিয়ান প্লেট বলি আমরা, আর আমাদের পূর্ব দিকে আছে বার্মিজ প্লেট, অনেকে আমরা এটা বার্মিজ প্লেট বলেন। এই দুইটার সাথে কন্টিনিউয়াসলি কোলাইড করতেছে। তো কলিশনের কারণে এই প্লেট বাউন্ডারিতে যে শক্তি পুঞ্জীভূত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে, সেই শক্তিটা দুইটা ভাগে সেখানে সঞ্চিত হচ্ছে। একটা হচ্ছে যে তার একটা অংশ মাউন্টেন বিল্ড আপ করার কাজে লাগতেছে, যেমন হিমালয়ের মধ্যে যেটা হচ্ছে মাউন্টেন, আবার এদিকে পূর্ব দিকে ট্রেন হচ্ছে আমাদের আমরা বলি এটাকে ইন্দো বার্মিজ রেঞ্জ বা আরাকান পর্বতমালা ট্রেন হচ্ছে। সেই পর্বতমালার সাথে সাথে ওই বাউন্ডারি প্লেট বাউন্ডারিতে আবার একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে কিছু মেজর ফল্ট, যাকে আমরা চতুর্থ দিন কিছু ফল্ট তৈরি হয় বা হয়েছে অলরেডি শেষ এলাকায়। উত্তর দিকেও যেমন হয়েছে, আমাদের পূর্ব দিকেও হয়েছে। আমাদের দেশের কাছে বা দেশের মধ্য আছে, দেশ থেকে কাছে আছে, গুরুত্ব আছে। আমি যদি উত্তর দিকে কয়েকটা ফল্টের কথা আপনাদেরকে বলি, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে আশঙ্কাজনক যে ফল্টগুলি আছে, সেটা হচ্ছে আপনারা অলরেডি শুনছেন ডাউকি ফল্ট সেক্টর, যেটা একেবারেই বাংলাদেশের বাউন্ডারিতে, উত্তর বাউন্ডারিতে। তার পরবর্তীতে আরেকটা গুলি আছে বেঙ্গালুরুর উত্তর পাশে, সেটা হচ্ছে গোল্ডেন ফল্ট বলে। আর আরেকটা মেজর ফল্ট যেটা ওইখানেও ভূমিকম্প হলেও বাংলাদেশের বড় মাত্রা, সেটা হচ্ছে আমাদের মেইনলি ফর্মাল ফার্স্ট, যেটা হচ্ছে বেসিক্যালি নেপাল, ভুটান এই দেশগুলির সাউথ মার্জিন দিয়ে এই ফল্টটা চলে গেছে আসামের উত্তর পাশ দিয়ে। সো এই তিনটা ফল্ট, যেটা বাংলাদেশের উত্তর দিকে ভূমিকম্পের যদি হয়, তাহলে এই তিনটা ফল্ট হচ্ছে সেই ভূমিকম্পের জন্য রেসপন্সিবল হবে, এবং সেটা আমরা অতীতের যে ভূমিকম্প রেকর্ড আছে সেখান থেকে সেটা দেখতে পাই। এবার আমরা যদি পূর্ব দিকে আসি, আমাদের দেশে আমরা যেটা বললাম যে পূর্ব দিকেও আমাদের এরকম প্লেট বাউন্ডারি আছে, ইন্ডিয়া এবং মায়ানমার প্লেট বাউন্ডারি, সেইখানে এরকম কয়েকটা মেজর ফল্ট আছে। একটা ফল্ট আছে যেটা বেশ দূরে, আপনারা অলরেডি শুনছেন যে কিছুদিন আগে 7.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল মায়ানমারে, এবং বেশ অনেক লোক মারা গেছে, কয়েক হাজার লোক মারা গেছে, এবং যেটা 1200 কিলোমিটার দূরে ব্যাংককেও তার ইফেক্ট দেখা গেছে, এবং এখানে অনেক লোক মারা গেছিলেন, বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই সাগান ফল্ট যেটা, সেখানে সেটা হচ্ছে একেবারেই দূরবর্তী ফল্ট, কিন্তু আমি আপনাদেরকে এটুকু বলতে পারি আমাদের ভূতাত্ত্বিক যে নলেজ বা তার উপর ভিত্তি করে, যে ওইখানে যদি কোনো ভূমিকম্প হয়, সেটা যত মাত্রারই হোক না কেন তার ইফেক্ট বাংলাদেশে আসবে না। সেটা মায়ানমারে যেতে পারে, উত্তর দিকে চীনে যেতে পারে, কিন্তু সাইড ওয়াইজ অর্থাৎ বাংলাদেশ হচ্ছে তার পশ্চিম পাশে, এইখানে সেটার ইফেক্ট আসবে। তাইলে তার পরবর্তীতে কোনগুলি আছে, তার পরবর্তীতে আমরা যদি ওইখান থেকে সোজা আস্তে আস্তে পশ্চিম দিকে আসি, সেদিকে আছে একটা ঘটনা বলে কাবা ফল্ট, যেটা জাস্ট এই 21শে এপ্রিল একটা ভূমিকম্প হয়েছে। আপনারা হয়তো অনেকে সেই ভূমিকম্পের অনুভূতিও ফিল করছেন। ঢাকা শহরে 5 মাত্রার 5.3 রিপোর্ট হয়েছিল, পরে 5 মাত্রার রিপোর্ট করা হয়েছে এই 21শে এপ্রিলে। তো কাবা ফল্ট হচ্ছে কি, এটা এমন একটা ফল্ট যে ফল্টটা বেশ অনেক লম্বা, 1000 কিলোমিটার উপর লম্বা, এবং সেইখানে যদি বড় মাত্রার ভূমিকম্প হয়, সেটার ইফেক্ট কিন্তু বাংলাদেশে আসে না। কারণ হচ্ছে একটা ফল্ট কিভাবে তার ওরিয়েন্টেশন, সে কিভাবে আসছে, তার অ্যালাইনমেন্টটা কি, যখন সেটা ভূমিকম্প হয়, সেখান থেকে ভূমিকম্প মানে কি রকের মধ্যে একটা রামচার তৈরি হয় বা ফাটল তৈরি হয়, এবং সেই ফাটলটা উইদিন সেকেন্ড অর ফিউ সেকেন্ডের মধ্যে সে প্রোপাগেট করে, মানে সে বিস্তৃত হয় বা বিভিন্ন দিকে ছড়ায় পড়ে।
তো কোন দিকে সেই ফাটলটা ছড়াচ্ছে বা কোন দিকে সে মুখ করে আগাচ্ছে তার উপর ডিপেন্ড করবে আপনি কোন দিকে সবচেয়ে বেশি ভূমিকম্পটা ফিল করবেন বা সবচেয়ে ক্ষয়ক্ষতি ফিল করবেন। তো যেটা বললাম যে কারণ 5 মাত্রা তার অনুমতি কিন্তু আমরা পাইছি এটা কয়েকশো কিলোমিটার দূরে, কারণ তার যে রামচার প্রপাগেশন দ্যাট ইজ টুয়ার্ডস দ্য ওয়েস্ট, এই কারণে আমরা পশ্চিম দিকে তার কম্পনটা আমরা অনুভব করছি। তারপর যদি আমরা আরেকটু পশ্চিমে চলে আসি, যেটা একটা ফল্ট আছে কালাগান ফল্ট বলে, কালাগান রিভার তাকে ফলো করে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের বর্ডার দ্বারা এটা চলে গেছে, এক্স্যাক্টলি বাংলাদেশ মায়ানমার বর্ডার বরাবর নর্থ সাউথে অ্যাপ্রক্সিমেটলি চলে গেছে। সেটাও কিন্তু ভূমিকম্প প্রবণ এবং সেখানে অতীতে ভূমিকম্প হয়েছে এবং ওইখানে ভূমিকম্প হইলে আমাদের পার্বত্য চট্টগ্রাম যে অংশটা আছে বা দেশের অংশে সেখানে বড় মাত্রার ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। আমরা যদি আরেকটু পশ্চিম দিকে চলে আসি, সর্বশেষ যে বড় ফল্ট আছে যেটা আমরা বলি যে চিটাগাং কোস্টাল ফল্ট, আমাদের যে কোস্টাল বেল্ট আছে চিটাগাং কক্সবাজার থেকে শুরু করে আপনি যদি চিটাগাং হয়ে কুমিল্লা হয়ে ত্রিপুরার বরাবর সোজা আমাদের যে সিলেট এবং ওইদিকে মেঘালয় কর্ণাটক পর্যন্ত চলে, এই বরাবর একটা ফল্ট আসে, সেটা হচ্ছে চিটাগাং কোস্টাল বরাবর। সেইখানে অতীতে ভূমিকম্পের রেকর্ড আছে, যেমন সর্বশেষ যে বড় মাত্রার ভূমিকম্প সেখানে রেকর্ড আছে, তারা হয়তো অনেকে জানবেন। তার যে অপশনাল পার্ট অর্থাৎ আরাকান বেল্টের মধ্যে সেটা হচ্ছে আরাকান অংশ, সেটা হচ্ছে 1762 এবং তার 1762 মানে বুঝতে পারতেছেন ওই সময় আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না যেটাকে প্রিসাইজলি রেকর্ড করবে কত মাত্রা, বাট মানুষের যে বক্তব্য, মানুষের যে ক্ষয়ক্ষতি তখনকার মানুষের বক্তব্য থেকে যেটা নির্ধারণ করা হয়েছে যে 8 বা 8 অধিক মাত্রা সে ভূমিকম্পটা হয়েছে। তার এক্সাক্ট লোকেশন বা কোথায় সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। কেউ বলেন যে এটা আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড থেকে আরো বেশ 50 থেকে 100 কিলোমিটার দক্ষিণ দিকে সেটা হয়েছে, আবার কোনো কোনো রিসার্চারের মতে সেটা হচ্ছে আমাদের যে কুতুবদিয়া আইল্যান্ড বলে তার কাছাকাছি অংশ। এনিওয়ে, তো এই ফল্ট যেটা আমাদের সাবডাকশন জোন থেকে কানেক্ট করে আমাদের উপরের দিকে চলে আসছে, যেটা হচ্ছে তার কোস্টাল ফল্ট বলি, সেইখানেও বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আর ইদানিং আমরা আপনারা একটা কথা শুনবেন যে এটা বলা হচ্ছে ইদানিং বিভিন্ন গবেষণার মাধ্যমে বলা হচ্ছে যে ঢাকা শহরের নিচ দিয়ে একটি সাবডাকশন জোন চলে গেছে বা সাবডাকশন ফর্ম চলে গেছে। সেটা দেখেন, এটা হচ্ছে আমরা বলি যে জিএনএসএস যে গ্লোবাল নেভিগেশন সিস্টেম, তাদের যে কন্টিনিউয়াস ডাটা আসে ওই ডাটা থেকে বিভিন্ন মডেলের মাধ্যমে একটা যে কোথায় স্ট্রেসটা বা স্ট্রেন কোথায় থেকে মানে অ্যাকুমুলেট হচ্ছে তার একটা হিসাব করা হয়। সো আপনি মডেলে কিভাবে ইনপুট দিবেন লোকাল জিওলজি বা অন্যান্য ফিনোমেনা, সেই অনুযায়ী মডেল আপনাকে আউটপুট দিবে। বাট আমাদের যে জিওলজিক্যাল রেকর্ড, যেটা আমাদের ইন্ডাস্ট্রি সিসমিক থেকে যে রেকর্ড আমাদের জানা আছে, যে হ্যাবিট অফ এক্সপ্রেশনের জন্য যে সিসমিক রেকর্ড করা, সেইখান থেকে আমরা সাবসার্ফের যে এভিডেন্স আমরা পাচ্ছি জিওলজিক্যাল রেকর্ড, ওইটাকে এখনো প্রমাণ করে দেয় যে ঢাকা শহরের নিচ দিয়ে বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এরকম সাবডাকশন জোন চলে গেছে। দ্যাটস উই ডু নট হ্যাভ সাচ প্রিসাইজ প্রুফ আনটিল নাও। এবং অতীতে আপনি জানেন যে বাংলাদেশের জন্য আমাদের 1548 থেকে শুরু করে 1548 যেটা ডাউন ফ্লোট হয়েছে, সে 1548 থেকে এই পর্যন্ত যে রেকর্ড আমাদের যা আছে, সেই রেকর্ড আমাদের বলে না যে এই ধরনের একটা সাবডাকশন যে অঞ্চলে আছে এবং এখানে অতীতে 8 বা 8 এর অধিক মাত্রায় কোনো ভূমিকম্প হয়েছে, সেই রেকর্ড আমাদের নেই, প্রিসাইজলি নেই। কোন জায়গাতে নেই, আমাদের দেশে বা আমাদের দেশের বাইরে নেই। এখন এই হচ্ছে আমাদের দেশের পূর্ব এবং উত্তর দিকে যে ফল্ট এবং যেগুলি বড় ধরনের ভূমিকম্প তৈরি করছে 7 বা 7 অধিক মাত্রায়, সেটা একটা আমি আপনাদের বলা। এখন আসি যেটা বলা হয় যে আমাদের দেশে 8 বা 8 এর অধিক মাত্রায়, কখনো কখনো এটাও বলা হয় যে 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি এটা যদি আপনাদেরকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে দুইটা রেকর্ড থেকে আমরা এটা আলোচনা করতে পারি। একটা হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল যে রেকর্ড আছে সেখান থেকে। আমরা যদি আমাদের হিস্ট্রিক্যাল রেকর্ড দেখি, আমাদের ইন্ডিয়ান, চাইনিজ বা ইউএসজিএস সমস্ত হিস্ট্রিক্যাল রেকর্ড বলতেছে যে আমাদের দেশের অভ্যন্তরে 8 মাত্রার ভূমিকম্প কখনো হয় না। 7.5, 7.7 এই মাত্রার ভূমিকম্প আমাদের নর্থে স্পেশালি ফল বা আরেকটু নর্থে ওই অঞ্চলে হয়েছে। মধ্যাঞ্চলে 7 মাত্রার ভূমিকম্প রেকর্ড বলা হয়, কিন্তু সেটা ইনস্ট্রুমেন্টাল রেকর্ড না, প্রতীকের রেকর্ড থেকে। এবং আমাদের যে ফলগুলি যে বললাম, আমাদের দেশের অভ্যন্তরে বা দেশের বাউন্ডারিতে যে ফলগুলি আছে, সেই ফলগুলি ল্যান্ড, তাদের যে লম্বা এবং তার যে বিস্তৃতি উইড, সেটাও যদি আমরা চিন্তা করি, ওই ফলগুলি বেসিক্যালি 8 মাত্রা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ একটা 8 মাত্রা ভূমিকম্প হওয়াতে গেলে যে পরিমাণ ফল ল্যান্ড লাগে আর উইড লাগে, অর্থাৎ রাপচার এরিয়া লাগে, ওই পরিমাণ অত লম্বা ফল আমাদের দেশের ভিতরে বা দেশের
বাউন্ডারিতে ইয়েস ইন্ডিয়াতে আছে আমাদের নর্থে প্লাস মায়ানমারও আছে সেটা তাইলে কি আমাদের দেশে কি মাত্রা ভূমিকম্প বর্ষণ আছে আমি এটা 100% আমাদের কারোর পক্ষে বলা সম্ভব না তবে হ্যাঁ 7 বা 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হওয়ার জন্য যেগুলো ফল্ট বা যেটা থাকে ফল্ট বা ভূমিকম্প বর্ষণ আছে এরকম মাত্রার ফল্ট আমাদের দেশে আছে এখন আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে 7 আর 8 মধ্যে পার্থক্য কি বা 8 আর 9 এর মধ্যে পার্থক্য কি আপনারা হয়তো অনেকেই জানেন যে 7 থেকে 8 এর যখন এটার মাত্রাটা চেঞ্জ হবে 30 প্লাস টাইমস 32 টাইমস এর মতো তার এনার্জি ইনক্রিজ করে সো এখান থেকে আপনি ইমাজিন করতে পারতেছেন যে 7 যখন আমি বলবো আর যখন 8 বলবো তার ক্ষয়ক্ষতির ব্যক্তিটা কতটা বেড়ে যাবে এখন এই হচ্ছে আমাদের দেশের সম্ভাবনা আমি যেটা বললাম যে আমাদের দেশের জিওলজিক্যাল সিস্টেম এখন আমরা এই সেটআপের উপর বেস করে আমাদের যে বিএনবি সরকার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড সেখানে আমাদের দেশটাকে 4টা জোনে ভাগ করা হয়েছে এবং দ্যাট ইজ তো সেখানে সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে দেখা যাচ্ছে আমাদের সাউথ ওয়েস্টার্ন পার্ট নর্মালি তাই এখন আপনারা হয়তো দেখছেন যে 21শে না আরো এই বছরের ফেব্রুয়ারি মাসের দিকে একটা ভূমিকম্প হয়েছে সাতক্ষীরা আপনারা যদি জানেন হয়তো অনেকে শুনছেন যে সাতক্ষীরা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি একটা ভূমিকম্প হয়েছে সেটা 5.3 মাত্রা তাইলে কেন এখানে ভূমিকম্প হলো এখানে তো ভূমিকম্প কম প্রবণ ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয়েছে আসলে বেসিক্যালি ওই জায়গার যে ফল্ট আর আমি নর্থের দিকের এবং আমাদের দেশের পূর্ব দিকের যে ফল্টের কথা বললাম এই দুই ফল্টের কিন্তু সম্পূর্ণ আলাদা হিস্ট্রি তাদের আলাদা গঠন তাদের বৈশিষ্ট্য আলাদা তো সেই ফল্টগুলি অর্থাৎ ওই অংশে আমাদের দেশের ওয়েস্টার্ন এবং সাউথ ওয়েস্টার্ন পার্টের যে ফল্টগুলি সেগুলির বয়স অনেক বেশি তারা উত্তর দিকের এবং পূর্ব দিকের ফল্টগুলির মতো এত লম্বা না এত তাদের ব্যক্তি না সো সেখানে 5-6 মাত্রার ভূমিকম্প সম্ভাবনা আছে সেই দিকে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই এটার সাথে আমাদেরকে বেঁচে থাকতে হবে বা বাস করতে হবে এখন তাইলে আমাদের দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে দেশের উত্তর দিকে এবং দেশের পূর্ব দিকে এই দুটো হচ্ছে দেশের মধ্যাঞ্চল ঝুঁকিপূর্ণ এলাকায় কেন সেটা একটু বলি সেটা হচ্ছে যে আপনারা অনেকে শুনবেন দেশের মধ্যাঞ্চলে একটা ফল্ট বলা হয় সেটা হচ্ছে মধুপুর ফল্ট বলা হয় অনেক মানুষ শুনছেন মধুপুর ফল্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা ইয়েস এটা একটু বড় ফল্ট যদি আমি টোটাল লাইন হিসাবে চিন্তা করি এটা 150 কিলোমিটার মতো লম্বা কিন্তু যেটা গুড থিং মধুপুর ফল্টে আপনারা হয়তো অনেকে জানবেন যে মধুপুর ফল্ট একটা কন্টিনিউয়াস ফল্ট এটা কিন্তু সেগমেন্টেড সো এই ফল্টে যদি কোনো কম্পন হয় আপনাকে 150 কিলোমিটার ফল্ট যদি একসাথে রাপচার বা ফাটল হয় তাহলে তার থেকে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে সেটা ইট ক্যান ট্রিগার 7.5 মাত্রা কিন্তু যেহেতু ফল্টটা সেগমেন্ট অলরেডি সেগমেন্টেড জিওলজিক্যালি তাই এই পুরো ফল্টটা একসাথে ট্রিগার করার সম্ভাবনা একটু ফিরে তাতে করে ওইখান থেকে আপনি 7 বা 7-এর অধিক মাত্রা ভূমিকম্প সম্ভাবনা একটু ফিরে আমি বলবো বাট সংখ্যা নাই সেটা আমি বলবো না তাই আমরা যদি পুরো জিনিসটাকে একটু সামাপ করে নিয়ে আসি দেখেন আমাদের দেশের 7 বা 7-এর কাছাকাছি মাত্রার ভূমিকম্প সম্ভাবনা সত্যি আছে বিশেষ করে দেশের উত্তর দিকে এবং পূর্ব দিকে এই সংখ্যাটাকে যদি আমরা দিয়ে দিই 7 মাত্রার ভূমিকম্প কিন্তু কম না ইটস এ হিউজ ভূমিকম্প আমাদের দেশে আর আমাদের দেশের এই ভূমিকম্প আপনি জানবেন যে ভূমিকম্প কতটুকু ক্ষতি করবে বেসিক্যালি সেটা ডিপেন্ড করবে কয়েকটা জিনিস এখন মোটা দাগে যদি বলি সেটা হচ্ছে যে কত মাত্রার ভূমিকম্প হচ্ছে মাটির কত গভীর সেটা তৈরি হচ্ছে কি ধরনের মাটিতে সেটা তৈরি হচ্ছে আর একটা হচ্ছে ওই অঞ্চলের জনবসতি বা ঘনবসতি কেমন এখন আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন বাংলাদেশের পার্সপেক্টিভে কত মাত্রার ভূমিকম্প মাত্রাটা থাকে 7 বা 7-এর কাছাকাছি কিন্তু বাকি যে তিনটা জিনিস সেটা কিন্তু আমাদের দেশের মানে ক্ষতির অবস্থা কি যাচ্ছে কিভাবে আপনি দেখেন আমাদের দেশের মাটিটা হচ্ছে আমরা বলি সেলিব্রেটেড বা পাললিক মাটি যেটা নরম মাটি কম্পারেটিভলি অন্যান্য মাটির তুলনায় এক নাম্বার এটা যদি কোনো ভাইব্রেশন বা শেকিং হয় সেটাকে অ্যাম্পলিফাই করার সম্ভাবনা আছে অর্থাৎ বিবর্তিত করবে সেকেন্ড হচ্ছে এই যে ফল্টগুলি বললাম আমাদের দেশের উত্তরে এবং পূর্ব দিকে সেই ফল্টগুলিতে যদি কোনো ভূমিকম্প হয় সেগুলি নর্মালি কম গভীরতার হবে কত গভীরতা 20, 25, 30, 45 কিলোমিটার গভীরতা অর্থাৎ কম গভীরতা যেহেতু হবে তার ইন্টেন্সিটিটা বা তার শক্তিটা আপনি বেশি অনুভব করবেন যে বিশেষ শ্যালো গভীর এই ভূমিকম্পটা ভূমিকম্প 700 কিলোমিটার গভীর হতে পারে 300 কিলোমিটার গভীর হতে পারে 100 হতে পারে কিন্তু এগুলিতে হলে 20, 25, 30 কিলোমিটার গভীরতা হবে কারণ ওইভাবেই এই ফল্টগুলি এলাকা আরেকটা হচ্ছে জনবসতি আপনারা সবাই জানেন বাংলাদেশ সবচেয়ে জনবসতিপূর্ণ এলাকা
সো এই তিনটা জিনিস আমাদেরকে আতঙ্কিত হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আমাদের প্রকৌশলী স্যার আছেন, ওনারা জানেন যে যেহেতু আমাদের দেশে স্পেশালি বর্ষাকাল বা কিন্তু ওভারঅল সিজনে আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক হাই। তো এই সেডিমেন্টগুলি যদি ওয়াটারটা ফিল আপ করা থাকে, সেচুরেটেড অবস্থা থাকে, এখানে লিকুইফিকেশনের একটা ব্যানুয়াল ইফেক্ট থেকে যাবে, সেটার একটা সংখ্যা আছে। তো এই বাস্তবতার নিরিখে আমাদের তাহলে কি করণীয় আছে? Yes, আমাদের করণীয় আমরা বলবো দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না কোনোভাবে। কারণ আপনি দেখেন, আপনি ছোট্ট একটা এক্সাম্পল আমি নিয়ে আসতেছি আপনার সম্মুখে। হাইটি একটা ছোট্ট দেশ, চিলি আরেকটা দেশ, দুইটা দেশ। 2010-এর ঘটনা, এক দেশের 7 নম্বর একটা ভূমিকম্প হয়েছে হাইটি, আর চিলিতে হচ্ছে 8.5 নম্বর ভূমিকম্প। চিলিতে লোকজন মারা গেছে মাত্র 700, হাইটিতে মারা গেছে 2 লক্ষ থেকে 3 লক্ষ লোক, যদিও হিসাবটা প্রপার না। এবং হাইটি অলমোস্ট ডেস্ট্রয়েড হয়ে গেছে। কারণটা কি? সিম্পলি দুইটা জিনিসের জন্য। এক হচ্ছে চিলি অনেক আগে থেকে তাদের দেশে কিভাবে একটা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন হবে, বিল্ডিং কনস্ট্রাকশন হবে, সেটা খুব স্ট্রিক্টলি তারা ফলো করছে। কারণ চিলি একটা ভূমিকম্প প্রবল এলাকা, কত ডেভেলপ কান্ট্রি আমি, এবং চিলির যে লোকজন তারা অনেক বেশি সচেতন। ভূমিকম্প হলে কি করতে হবে, হওয়ার আগে কি করা যায়, পরে কি করা হবে, সেটা তারা খুব ভালোভাবে তাদের সেই জিনিসটা জানা ছিল। হাইটি অন্যদিকে আপনি যে হাইটি চিন্তা করেন, ভূমিকম্পের মাত্রা কম, কিন্তু ওই দেশের লোকজনের কোনো বিল্ডিং পড়েই নাই, কিচ্ছু ছিল না, লোকজন সচেতন না, তাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। সো আমরা যদি সচেতন হই, আমরা যদি জানি যে ভূমিকম্প হওয়ার আগে আমার কি করণীয়, হইলে কি করণীয়, হওয়ার পরে কি করণীয়, সেটা জানা, সেটা থেকে আমার মনে হয় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমে যাবে। প্লাস আমাদের যে বিল্ডিং কোড আছে, প্লাস আমাদের যে রুলস এন্ড রেগুলেশন আছে, সেটা তো সরকার বা ওই পার্টিকুলার অর্গানাইজেশন তারা শুধু চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবে না। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের সচেতন দিয়ে রাজু পারবে না প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ওই মুহূর্তে গিয়ে আপনাকে মানে লোকের আপনার কথা আপনি যথাযথ মেনে, এটা আমাদের কি সচেতন থাকবে যে আমি এই বিল্ডিং এ থাকবো, এই বিল্ডিং এর কলেজ করলে আমি মারা যাবো, আমার পরিবার মারা যাবে, সেই সচেতনতা আমাদের মধ্যে আসতে হবে। সো এই দুইটা জিনিসকে আমরা পারি। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যে ভূতাত্ত্বিক গঠন, যে ফর্মগুলি আছে, সেগুলিকে যতটা সম্ভব বেশি জানা। আমরা যদি প্রপারলি জানতে পারি যে কোন কোন ফর্মগুলি ভূমিকম্প কখন, কি মাত্রার ভূমিকম্প হতে পারে, সেগুলি যদি আমরা ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারি, সেখান থেকে আমরা ডেফিনিট আমাদের ফরেস্ট পড়ে অথবা যদি পড়ে যাই করি না কেন, তখন প্লাস আমাদের যদি বিল্ডিং সেটাকে আপডেট করি, সেগুলি তোমার যথাযথ হবে আরো ভালো হবে। এই আমাদের দেশের গঠনটাকে জানা, ভূমিকম্প বলে সেটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, আর একটা হচ্ছে সাধারণ মানুষকে যত বেশি মাত্রায় সচেতন করা যায়, এই দুইটা করতে পারলে আমার মনে হয় আমাদের দেশের ভূমিকম্পের প্রতি মানুষের যে আতঙ্ক, সেটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কমিয়ে আনা সম্ভব। আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো না, এটাকে নিয়েই বসবাস করতে হবে।